হ্যালো সুধী ভক্তবৃন্দ, অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা প্রতি মাসের মতো প্রতি মাসিক লাইভে আজকে উপস্থিত হয়েছি স্বপ্নশ্রী সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীতে। এখানকার পরিচালক কণ্ঠশিল্পী রেজাউল করিম রাজু সরকার। আমরা তার কাছে আজকে তার কণ্ঠে গান শুনবো এবং আমাদের মাঝে যারা যন্ত্রে সহযোগিতা করবেন আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করে দেব। আপনারা লাইভটি শেষ পর্যন্ত শুনবেন। আমরা শুনবো রাজু সরকারের আজকের এই এত দূর জার্নি করে তিনি যে এই পর্যায়ে আসছেন, আমরা তার কাছে বিস্তারিত শুনবো। আপনারা অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের মতামত জানাবেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। তো আজকে তবলে সহযোগিতা করবে শুভ রায়, কিবোর্ডে সহযোগিতা করবে বিধান রায় এবং দোতরায় সহযোগিতা করবে অবিনাশ চন্দ্র রায়, বাংলাদেশ বেতার রংপুর। এবং আমরা যার কণ্ঠে গান শুনবো তিনি হচ্ছেন রাজু সরকার, বাংলাদেশ বেতার রংপুর গীতিকার এবং কণ্ঠশিল্পী। তো আমরা প্রথমে একটা গান দিয়ে শুরু করব, পরবর্তীতে ধীরে ধীরে তার কাছে আমরা তার গল্প শুনবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সালাম আদাব জানিয়ে আমি আমার লেখা এবং সুর করা একটি ভাওয়াইয়া গান, আমি এই গান দিয়ে শুরু করছি। কারে ভোজি মন পাগলা কারে করিস তুই মাতায়া ঘুরে তমের বায়ু তুরিয়া ছায়া কারে ভোজি মন পাগলা কারে করিস তুই মায়া ঘুরে তমের বায়ু পুরিয়া বায়ু নয় দরজা
সঙ্গে তোর সাথী সেদিন সদা বড় করিবে ছাড়িবে সদায় মায়া উড়ে তবে বায়ু পড়িয়া রইবে কায়া গানে ভোজি মন পাগে লাগা তার করি সিন্ধুই মালা তবে বায়ু পড়িয়া রইবে কায়া প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা গানের মাঝে হারিয়ে গেছিলাম। তো শিল্পীর নিজের লেখা গানটি আমাদের মাঝে পরিবেশন করলো। তো আমরা আরো গান শুনবো। তো আপনারা যারা অল মিউজিক টিভি চ্যানেলের সাথে সবসময় থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা প্রতি মাসের ন্যায় আজকে 151তম লাইভ মাসিক লাইভ অনুষ্ঠান আয়োজন করেছি। তো ইতোমধ্যেই আমরা অনেক লাইভ করেছি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। আমরা এখন থেকে রেগুলার মাসিক লাইভ করব, আপনারা আমার সাথে থাকবেন। আমরা শুনছি রেজাউল করিম রাজুর কণ্ঠে আজকের এই গান। আমরা শুনবো তার কাছে তিনি যে বেতার শিল্পী হয়ে গেলেন, তারপর তিনি পাশাপাশি আমরা শুনেছি তিনি গীতিকারও হয়েছেন। তার এই গীতিকার হওয়া এবং শিল্পী হওয়ার গল্প আমরা শুনবো। তার আগে একটি গান শুনবো আরেকটি। ধন্যবাদ। আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটি লিখেছেন শ্রদ্ধেয় কাকু মানবেন্দ্র রায়। আসলে এই গানটি আমি ম্যাজিক বাউলিয়ানায় গিয়েছিলাম। এই গানটা আমার খুবই পছন্দের গান, তো আশা করি ভালো লাগবে সবার। ওরে দুই চোখে দুই মনি বাবা আর দুঃখিনী মা, বিধির পহরে বাপ মাও ছাড়া নাই দুনিয়া। আসলে আমরা যতই বলি না কেন, পৃথিবীতে আমাদের আপন অনেকেই, বন্ধু বান্ধব, কিন্তু সত্যি কথা বলতে মা বাবা ছাড়া পৃথিবীতে আমি মনে করি না যে কেউ আপন আছে। তো ওই গানটির মধ্যে সেই কথাগুলো বলেছেন, সেই মেসেজটাই দিয়েছেন মানবেন্দ্র কাকু। দুই চোখে দুই মনি বাবা আর দুঃখিনী মা, বিধির পরে বাপ মাও ছাড়া নাই ভাইরে, বিধির পরে বাপ মাও ছাড়া নাই
শেষে ওরে বাবা রাগাবো বছর আগে মাওলানা বাজে অরানির ধবল হারে এলাবো আন্ধার ব্যাকুল শেষে বাবু মাহাদিয়া হইছ অঘাতে ভরা ভুলির না পাগা তোমার মায়া ভনু পাগল ভাড়া বাবু মাহাদিয়া নাই আসলে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কার মাধ্যমে এসেছি? আমাদের সৃষ্টিকর্তা আমাদের বাবা মা, তার মাধ্যমে আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি। তো কবিতার কথায় কবিতার নিজের মনের ভাব প্রকাশ করে, শিল্পী তেমন তার কণ্ঠে তার মনের ভাব প্রকাশ করে, তেমনি গীতিকার তার কথার মধ্যে তার মনের ভাব প্রকাশ করে, বাস্তবতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। তো সুন্দর একটি গান লিখেছেন মানবেন্দ্রনাথ শ্রদ্ধেয়। তো আমরা রাজুর কণ্ঠে গান শুনলাম, আমরা শুনবো এখন তার যে বেতারে তালিকাভুক্ত হওয়া গীতিকার এবং কণ্ঠশিল্পী হিসেবে তার পিছনে এবং তার
তালিকাভুক্ত হওয়ার গল্পটি আমরা শুনবো, কি তার সেই পিছনের অনুপ্রেরণা কে দিল এবং তিনি কিভাবে তালিকাভুক্ত হলেন, একসাথেই গীতিকার এবং কণ্ঠশিল্পী। আমি যখন প্রথম বাংলাদেশ বেতার রংপুরে গান জমা দিতে হয় 25টি, সেটা হচ্ছে গীতিকারের জন্য 25টি গান জমা দিতে হয় এবং শিল্পীর জন্য। আর সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আমাদের সাথে আজকে বেতারের একজন খুব গুণী একজন লোক আমাদের সঙ্গে রয়েছেন, শ্রদ্ধেয় কাকুর। তো হচ্ছে আমার আসলে আমি চাইতাম না যে বেতারে হচ্ছে গান জমা দিব বা গান করব। মূলত আমার এই যে বেতারে গান জমা দেওয়া বা আজকে বেতারে শিল্পী হওয়া, এর কি বলি যে এর প্রধান যে ছিল সঞ্জয় কুমার রায় এবং মিঠুন, ওরা আমার স্টুডেন্ট দুজনেই। আসলে আমি দিতে চাইতাম না, ওরা জোর করে বলতো দাদা দেন, হয়তো দেখেন কি হবে। সঞ্জয় যথেষ্ট হেল্প করছে আমাকে, সে গান লিখে দেওয়া, 25টা গান সিলেকশন করে দেওয়া। আবার আমি যখন বেতারে গান জমা দিব গীতিকারের জন্য, সব গানগুলো সে নিজে লিখে দিয়েছে এবং গানে যে ভুল ত্রুটি সবও নিজে দেখেছে। বলা চলে যে আমি সেরকম মানে কিছুই করিনি। আর একটা কথা না বললে নয়, আমি গান ফটোকপি করার পরে ভাবছিলাম যে ভুল ত্রুটি থাকতে পারে, এখন কি হবে। তখন আমি দুলালী রায় দিদি, আমাদের ভাবে শিল্পী, উত্তরবঙ্গের বিখ্যাত, তখন দিদির কাছে গেলাম যে দিদি আমি তো এই গান জমা দিব, এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। তখন দিদি আমার গানগুলো দেখে দু একটা কথা সমস্যা ছিল ঠিক করে দেওয়ার পরে বললো, ভাই তুই যে পল্লী গীতিগুলো লিখছিস, তুই যদি না টিকিস তাহলে ভাববো যে আমার কপাল খারাপ, কয় তুই দিয়ে টিকবি। তো যাই হোক, তারপরে দিলাম, এই তো ঠিক গেলাম। আচ্ছা, বুঝতে পারছি আপনার অবদান পিছনের। আমরা শুনতে যাচ্ছি আপনার এই যে না দেওয়ার, যে গান জমা দেওয়ার না দেওয়ার কারণটা কি, মানে ইচ্ছা না থাকার কারণটা কি বেতারে? প্রথমত বেতারের বিষয়ে ধারণা আমার কম ছিল, সবার কাছে শুনতাম বেতার 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 বেতার। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাবতাম যে যেহেতু আমি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে গান শেখাই, আমি লালমনিরহাট সরকারি শিশু পরিবার এবং সাপ্টিবাড়ি সমাজসেবা অধিদপ্তর, লালমনিরহাটে আমার আরেকটা সংগঠন আছে রংধনু শিশু কিশোর মেলা, এবং এটাও আমার সংগঠন, এখানে সমাবেশী সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী। তো ভাবছিলাম যে আমি বেতার দেওয়ার পরে যদি না টিকি, হয়তো বা একটু মান সম্মানের দিকে বুঝতে পারছি, ঘাটতি হয়ে যাবে, ওই চিন্তা ভাবনা করে আর কি দিতে চাইনি। আচ্ছা, এরপরে তো দেখা গেল আপনি কণ্ঠশিল্পী এবং গীতিকার হিসেবে দুইটাই সিলেকশন হয়ে গেলেন। এর সিলেকশন হওয়ার পরে আপনার কেমন লাগলো? যেখানে আপনি জমা দিতে চাননি গান, সেখানে আপনি দুইটাতে সিলেকশন হয়ে গেলেন, কেমন লাগলো পরে? আসলে আমি টিকবো কিনা এটা তো বিশ্বাস করি নাই প্রথমে। ভাবছিলাম দিয়ে আসলাম, হইলে হবো, না হইলে নাই। তো পরে যখন পুলিশ ভেরিফিকেশন হইলো এবং ওখান থেকে ফোন দিল আমাকে, ভালো লাগছিল। তখন সবাইকে একটু মিষ্টি খাওয়াইলাম, আমার যারা ক্লাবে ছিল, আমার স্টুডেন্টরা, সিনিয়র যারা, ভালো লাগছে মোটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তা দিদিকে কি মিষ্টি খাওয়াইছেন নাকি? পাশে যিনি বসে আছেন উনি আমার হচ্ছে শ্রদ্ধেয় দিদি। সবসময় ওনার পরিচয় যদি একটু দেন করে। আচ্ছা, ওনার পরিচয়টা উনি নিজেই দেখতে, তুমি মাইক্রোফোনটা দাও। ধন্যবাদ তোমাকে, কারণ তুমি করে বললাম তুমি আমার স্টুডেন্ট সম। আমার নাম হচ্ছে বিথি রানী রায়, আমি সিনিয়র সহকারী শিক্ষক কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় লালমনিরহাট। আর রাজু আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি ভাইয়ের মতোই দেখি, যার কারণে তার সম্পর্ক তার সঙ্গে আমার হচ্ছে একদম মানে তুই তোকারি সম্পর্ক, এই কারণে। আর রাজু পেয়েছে, আমাকে মিষ্টি খাওয়াইয়েছে, আমি তাকে খাওয়াইছি, এবং সে ক্লাবে খাওয়াইছে বিভিন্ন জায়গায়। আমার তার প্রতি আমার আশিস থাকলো, শুভকামনা থাকবে সব সময়, সে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি আমি সবার কাছে। রাজুর জন্য সকলেই আমরা যে যেখানেই আছি আমরা তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করব, সে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ দিদিকে। অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা তেনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি একজন গুণী মানুষ এবং শিক্ষক মানুষ, যার হাতে মানুষ
তৈরি হয় মানুষ গড়ার কারিগর যাকে বলে, আমরা তাকে এখানে উপস্থিত পেয়ে ধন্য মনে করছি। তো আমরা পরের গানে যাব। তো আরো গল্প হবে বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন অল মিউজিক টিভি চ্যানেলের সাথে। আমরা পরের গানে যাচ্ছি। আমি এখন যে গানটি করব, গানটির গীতিকার সুরকার শ্রদ্ধেয় নীলকমল মিশ্র। আমি চেষ্টা করছি গানটি গাওয়ার। ও প্রাণ বন্ধু রে, শেষ দেখা দেখিয়ে যাও ঘাটির পাহাড়ে, শেষ দেখা দেখিয়া যাও ঘাটির পাহাড়ে, শেষ দেখা দেখিয়া যাও ঘাটির পাহাড়ে। Oh
দেখা দেখি যাও অনেক সুন্দর একটি গান শুনলাম বন্ধুরা। তো আপনারা যারা আমাদের সাথে আছেন সবার জন্য শুভকামনা, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই আশা রাখছি। আমরা শুনছি রাজু সরকারের কণ্ঠে ভাওয়াইয়া গান। তো আজ এই গানটির লেখক শ্রদ্ধেয় নীলকমল মিশ্র। তিনি তার গানের মাধ্যমে যে কথাগুলো ফুটিয়ে তুলেছেন সেগুলো আসলে বাস্তব চিত্র, একটা মানুষের শেষ যাত্রা। একটা মানুষ এই গানগুলো কথাগুলো উপলব্ধি করলে সে জাগতিক চিন্তা ভাবনা থেকে, ঝামেলা থেকে মুক্ত থাকবে, এই আমরা আশা আর রাখি। তো আমরা রাজু সরকারের কাছে যাবো আর একটু। তিনি আমরা একটু আগে শুনলাম তিনি ম্যাজিক বাউলিয়ানাতে গিয়েছিলেন। তো তার আগে আমরা শুনছি ম্যাজিক বাউলিনে যাওয়ার আগেই তিনি বেতারে তালিকাভুক্ত হয়েছেন, আমরা জানি। তো বেতারে তালিকাভুক্ত হওয়ার পরে তিনি নিজের লেখা গান পরিবেশন করেছেন কিনা বেতারে, এবং নতুনদের জন্য একটা তিনি বার্তা কি দিতে চান, যে তিনি যে যেমন প্রথমেই গান জমা দিতে চাননি। অনেকে আছে বেতারে তালিকাভুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করে, অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। তো নতুনদের জন্য তার একটা বার্তা কি, এবং আমরা জানতে চাবো তিনি বেতারের আমার মনে হয় যে তিনি একদম কনিষ্ঠতম শিল্পী অথবা গীতিকার শিল্পী যদি না হয়, আমরা শুনবো তিনি গীতিকার কনিষ্ঠ নাকি না তার থেকে আর ছোট আছে। না, আমি একেবারেই কনিষ্ঠ, সবার ছোট। আমি যেদিন সব গীতিকারদের ওনারা ওখানে ডেকেছিল, তো আমি যখন ওখানে গেলাম তো দেখলাম যে আসলে সবাই অনেক সিনিয়র। আমার বলা চলে যে বাবা, দাদা, কাকা সবার বয়সের মতোই, শুধু আমি ছোট মানুষ। তো অবশ্য সবাই বলতেছিল যে একেবারেই নতুন ছোট মানুষ, খুব ভালো। বিশেষ করে একজনের কথা না বললেই নয়, সুলেমান কাকু। উনি অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসে, আমি ওনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। তো কাকু আমাকে, আমি বেতারে ঢুকলেই, ভিতরে গেলেই মানে উনি সবসময় আমাকে ভালো পরামর্শ দিবে। রাজু, তোমার গলা অনেক ভালো, তুমি অনেক ভালো গাও। অনেকেই আছে ভালো গায় না, কিন্তু তারপরেও গান করতেছে, তোমার গলা ভালো, তুমি চালিয়ে যাও, ভালো কিছু হবে, ভালো কিছু করবো এক সময়। সুলাইমান কাকু সহ অনেকে যারা আছেন প্রত্যেকে মোটামুটি খুবই আন্তরিক, আমি দেখেছি। তাদেরকে শ্রদ্ধা জানাই, কর্ণী জানাই। তো তো আমরা তাদের শ্রদ্ধা জানাই যে আপনারা অনেক আন্তরিক সহিত শিল্পীদের সহযোগিতা করে থাকেন। তো রাজু সরকার তিনি যে বেতারের তালিকাভুক্ত হয়েছে, নতুনদের জন্য বার্তা কি দিতে চান তিনি বেতারের কনিষ্ঠতম গীতিকার হিসেবে? নতুন বলতে সেটা কি নতুন কেউ গীতিকার হবে বা নতুন কেউ গান আগ্রহী বেতারে শিল্পী অথবা গীতিকার হিসেবে তালিকা? আমি মনে করি যে যে গান করবে বা হচ্ছে গীতিকার হবে, আসলে ভালো যারা সিনিয়র, যারা এই বিষয়ে অনেক পারদর্শী, তো তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। এবং আসলে কি, যদি সঙ্গীতে কেউ মানে সঙ্গীতটাকে কেউ ভালোবাসে, যে যেমন আমি সঙ্গীতকে ভালোবাসি,
সঙ্গীত তাকে কখনো কিন্তু ছাড় দিবে না, অবশ্যই ভালো কিছু দিবে। যেমন আমি আমার কথাই বলি, এখন থেকে হয়তো বা 5, 6, 7, 8 বছর আগে সেরকম গান বাজনা করতাম, হয়তো পরিচিত কম ছিল, তো ভাবতাম যে কখন ভালো কিছু হবে। তো যাই হোক, সবার আশীর্বাদ, সৃষ্টিকর্তার কৃপায় এখন বেতারে গান গাচ্ছি, এর আগে টেলিভিশনে গান করছি, তারপরে ম্যাজিক বাউলিয়ানাতে গান করলাম। এই তো, আসলে ভালো কিছু করলেই ভালো কিছু পাওয়া যাবে। আপনি অনেক অনেক জায়গায় প্রতিভা রেখেছেন, পাশাপাশি অনেক গান লেখেন। আমরা শুনি যে আপনি গীত, তারপরে গ্রামাঞ্চলের যে লোক সংস্কৃতি গুলোকে সব জায়গাতে মোটামুটি পদচারণা দেওয়ার চেষ্টা করেন। তো এগুলো বিষয়ে কি বলতে চান, যে সব কিছুতেই আপনি কি গীত লিখতেছেন, এই বিষয়ে কি বলতে? আচ্ছা, তার আগে একটা কথা হই, তুমি আমাকে আপনি না হয়ে তুমি বলো, কারণ তুমি যেহেতু আমার ফ্রেন্ড। আমরা তো তুমি তুমি করি বলি সবসময়, এখানে আপনি কথাটা একটু খারাপ লাগতেছে আমার শুনতে, অনেকক্ষণ ধরে শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। আসলে গীত লেখাটার অভ্যাস আমার ছিল না। তো আমাদের যে পালা গান করে উপেন্দ্রনাথ কাকু, উনি আমাকে বলতেছে, বাবা আমার গীত লাগবে। তা আমি বললাম, কাকু আমি তো বিয়ের গীত লিখতে পারি না। তাতে আবার সবচেয়ে বড় বিষয় হলো যে বিয়ের গীতগুলো হচ্ছে সনাতন ধর্ম অবলম্বী যারা, তাদেরকে নিয়ে। এখন তাদের যে শাস্ত্র, এই বিষয়গুলো তো আমার খুব একটা জানা নেই। তো উনি বললো যে, বাবা তুমি কিছু বিষয়ে পড়ো, আমি একটা বই দিচ্ছি, এবং কিছু বিয়ের গীত শুনো, ওখান থেকে তোমার একটা ধারণা আসবে। তো তারপরে ওখান থেকে বিয়ের গীত লিখলাম। তো যাক, আমার প্রথমে বেতারে 4টি বিয়ের গীত প্রচার হয়েছিল। তো এখন তার মধ্যে একটি ভাইরাল, ও কি ঘটক রে। দারুণ দারুণ। এই ওনার মূলত কাকুর ভালোবাসায় মোটামুটি উপেন দাদার যে উৎসাহ উদ্দীপনার কারণে আপনি গীত লেখা শুরু করেছেন, অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে গীত একটি লোক সংস্কৃতির মধ্যে পড়ে, সেটি সনাতন ধর্মের পাশাপাশি সকলখানে আমরা শুনি। এখন সবার বিয়েতেই এই গীত আমরা মাঝে মাঝে দেখি, বাজে গানগুলো। তো আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের বন্ধু রাজু সরকার। তো আমার বন্ধু বর, তিনি মোটামুটি অনেক প্রতিভাশালী একজন শিল্পী। শিল্পী বলতে শুধু গানই বোঝায় না, তিনি যারা সৃষ্টি করে তাদেরকেও শিল্পী বলা হয়। তো এরকম একজন মহেন্দ্রনগরের একটা গর্ব বলা যায় রাজু সরকার। তো আমরা তার কাছে আরো গল্প শুনবো, এবারে একটি গান শুনবো। তার আগে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় দাদা নিরঞ্জন রায়, দাদার একটি গান গাওয়ার চেষ্টা করতেছি। এই গানটি প্রথমে আমি বেতারে গাই, বলা চলে যে আমার মৌলিক গান। কতদিন ধরিয়ে না হয় কথা, না হয় জ্ঞানী দর্শন, কোন বা দোষে দোষী করিয়া বেজার তোমার হইছে মন। কতদিন থাকিয়া না হয় কথা, না হয় জ্ঞানী দর্শন, কোন বা দোষে দোষী করিয়া বেজার তোমার হইছে মন। কোন বা দোষে দোষী করিয়া বেজার তোমার হইছে মন।
হইছি অনেক সুন্দর আসলে নিরঞ্জন চন্দ্র রায় নিরু শ্রদ্ধেয় গীতিকার, তিনিও কিন্তু মোটামুটি তার যে লেখনীতে মানুষের প্রাণের হৃদয় স্পর্শ করে, আমরা সে তার লেখাতেই দেখি। তো সুন্দর সুন্দর গান শুনছি বন্ধুরা, আমরা অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকবেন এই আশা রাখছি। তো আমরা এরপরে যে রাজু সরকারের কাছে জানতে যাব যে তোমার ম্যাজিক বাউলিয়ানাতে তুমি অংশগ্রহণ করেছো, তা সেই অংশগ্রহণ অনেকেই আছে যারা বড় হতে চায়, যে বড় হওয়ার জায়গা পায় না, কিভাবে বড় হবে, বড় জায়গায় যাবে। তো এরকম কিন্তু ম্যাজিক বাউলিয়ানি একটি শো ছিল, তাতে অংশগ্রহণ করেছিল রাজু। তো তোমার সেই ওখানে যাওয়ার মানে গল্পটা কি রকম ছিল, ওখানে গিয়ে তুমি কি বুঝলে, সারমর্ম আমরা শুনতে যাচ্ছি সে ম্যাজিক বাউলিয়ান থেকে। আবারও সেই একই কথা বলতে হয় যে আসলে ম্যাজিক বাউলিনাতে যখন রেজিস্ট্রেশন হয় আমি কিন্তু করতে চাইনি। তুমি কোথাও করতে চাও না? না, আমি করতে চাই নাই, কারণ আমি ভাবছিলাম যে ওখানে রেজিস্ট্রেশন করার পরে যদি আমি না টিকি তখন বিষয়টা আসলে একই সমস্যা, মানে কেমন হয়ে যাবে। তখন আমার স্টুডেন্ট ও সোহেল, ওর বাসা বগুড়া, ও বর্তমান সাইপ্রাসে আছে, ওখানে লেখাপড়া করতেছে। ও ফোন দিয়ে আমাকে খুব জোর করতেছিল, বকাবকি করতেছিল যে আপনি এগুলো করেন না কেন। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন ও নিজে করে দিল। তো আমি তখন বগুড়ায় ছিলাম, ও সহ ওর বাসায় ঘুরতে গেছিলাম, আমি আমার আরও দুটো স্টুডেন্ট। তো ওখান থেকে আমি বগুড়া থেকে আসলাম, আসার পরে পরের দিনেই হচ্ছে ম্যাজিক বাউলিনাতে হচ্ছে যে প্রোগ্রাম হবে, প্রতিযোগিতা হবে। প্রায় 3,000-3,500 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তো পরে ভাবলাম যে যাব না। তখন আমি মিঠুন, মানে আমার আরেক স্টুডেন্ট, ওর বাসার পাশে আমি বাচ্চাদেরকে গান শেখাই, ওখানে গুরুগৃহ ছিল আরশিনগর। তো ওকে বললাম যে মেসেজ আসছে, কি করব, আমি তো যাব না। পরে ও আমাকে খুব জোর, না আপনার যাওয়াই লাগবে। তারপরে ও যখন খুব জোর করলো, পরে ওখানে গেলাম। যাওয়ার পরে তো প্রথম রাউন্ডে টিকলাম, দ্বিতীয় রাউন্ডে হচ্ছে টিকি নাই। তারপরে ওখান থেকে বিদায়। আমাদের সঙ্গে আমাদের লালমনিরহাটের আরও কয়েকজন ছিল, বলরাম ছিল, শাহরুখ ভাই ছিল। তো পরে আমি বাসায় আসার পরে আবার হচ্ছে অডিশন দিলাম ফেসবুকে, ওনাদের যে পেজে ইয়ে হয়, তো ভিডিও পাঠাতে হয়, অনলাইনে। তো পরে অনলাইনে মানে পাঠাইলাম, পাঠার পরে
ওখানে আবার দেখলাম যে না, আমি ওখানে টিকলাম। তারপরে হচ্ছে ওখান থেকে চলে গেলাম ঢাকা। ঢাকায় যাওয়ার পরে আসলে ওখানকারও গল্প অনেক, অত গল্প করতে গেলে সার মন ওটা শোনা যাচ্ছে ওখানকার। আমার ওখানে যাওয়ার পরে থাকতে ইচ্ছে করতেছিল না। কেন? অনেকেই যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড ছিল তারা হয়তো বা আমার পোস্ট দেখেছিল। মানে একটা মনে হচ্ছিল বন্দি জীবন। খাইতে গেলে হচ্ছে লাইন ধরে যাইতে হবে, বাথরুম গেলে লাইন ধরে যাইতে হবে। বুঝতে পারছি, ওদের যে রুমে ওদের একটা ডিসিপ্লিন আছে সেটা মেনে আমরা যে করতে হবে। সেরা 40 জন ছিলাম পুরো বাংলাদেশের মধ্যে, এই সেরা 40 জন ঘর থেকে বারান্দা পর্যন্ত যাইতে পারতো না তাদের অনুমতি ছাড়া। তো মাঝে মাঝে একটু কান্নাকাটি করছিলাম হালকা পাতলা, যে এখানে থাকবো না। তো ওখানে ফাইম নামে এক ভাই ছিল। তুমি একাই কান্না করছো না আরো কেউ করছো? আমি করছি, বাকিরা করে নাই। তুমি একাই শুধু? ওই সময় কি কান্না করার মধ্যে সবচেয়ে- উত্তরবঙ্গে তুমি একাই ছিলে নাকি? না না, আমি ছিলাম, বলরাম ছিল, তারপরে হচ্ছে আমাদের যে মদন দাদা ছিল, শ্রাবণী ছিল। যখন খারাপ লাগাটা বেশি শুরু হলো, যখন বলরাম, মদন দাদা সবাই চলে আসলো, তখন বেশি খারাপ লাগতেছিল। মানে আমি শুধু লালমিনহাটে একাই ছিলাম, আর কেউ ছিল না। তারপরে তো কান্নাটা তুমি তখন করছো নাকি যখন সবাই চলে আসছে? হ্যাঁ, ওই সময় যখন বলরাম চলে আসে, ওই সময়টা তো আসলে সবাই কান্নাকাটি করছে সবার জন্য। এরকম। আর পরে তো হচ্ছে সেরা 15তে আউট হইলাম। তার মানে তুমি সেরা 15 থেকে, মানে সারা বাংলাদেশে সেরা 15তে ম্যাজিক ব্যালুয়নে তুমি সিলেকশন, বিশাল ব্যাপার। তো অনেক সুন্দর গল্প বন্ধু। এখানে আবার আরেকটা বিষয় আছে, আগে যে মানে নিত, খুব অল্প নিত। এইবার এইবার প্রথম 40 জন নিছে। এর আগে হচ্ছে বোধহয় শুনলাম যে 18 জন নিত। ওই 18 জনের থেকে 1, 2, 3 হয়ে যাইতো, কিন্তু এবার 40 জন নিছে। মানে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। বুঝতে পারছি। তো এই বিষয়টা হয়তো অনেকে জানে না যে ম্যাজিক বাউলিনাতে রাজু সরকার মানে কততে আউট হয়েছিল এবং কত সিরিয়ালে ছিল। তো অবশ্যই শুনলেন আজকে যে 15 পর্যন্ত এগিয়েছিলেন। তো এমনই একজন গুণী বন্ধুবার রাজু সরকার, তে অনেক সংগ্রাম, অনেক পরিশ্রম, অনেক সাধনা করে তিনি আজকে এই জায়গাতে দাঁড় হয়েছেন, দাঁড় হয়েছে। তো আমরা তার আজকে কণ্ঠে গান শুনে তার কথা গল্প তুলে ধরতে পেরে আমরা অনেক ধন্য মনে করছি। তো আশা করি রাজু সরকার উত্তরবঙ্গের যে শিল্পীগুলো আছে সবার অনুপ্রেরণা হয়ে কাজ করবে, অনুপ্রেরণার জায়গায় থাকবে। তার কাছে অনেক শেখার আছে। তো আমরা তার কাছে আবারও গান শুনবো। তার পরের গানে যাই। এখন যে গানটি করব ভাওয়া গান, আমার লেখা। যদিও আমি বাংলাদেশ বেতারে পল্লীগীতির গীতিকার, আমি একটা ভাওয়া গাবো, এরপরে আমার কিছু গান গাবো পল্লীগীতি। তো এই ভাওয়াটি আমার লেখা। তিস্তা নদী পাহাড় বসিয়ে দোতরা বাজেয়া ভাওয়াইয়া গান কর, তোমার দোতরার বাজ শুনিয়ে মোর ধরত নার গয় পাহাড় বসিয়ে দোতরা বাজিয়া ভাওয়াইয়া গান কর, তোমার দোতরার বাজ শুনিয়ে মোর ঘর তোমার গয়
তোমার খুঁটের তোরাই বন্ধু ওই কি জাদু জানে নাহারির মন মোহর তারয় ঘরে তোমার তোমার খুঁটের তোরাই বন্ধু ওই কি জাদু জানে নাহারির মন মোহর তারয় ঘরে তোমার তাদের গ্রামে মোহন বইসে না মন মন করে বন্ধু মোর পদার তোমার তোরার বাড়ি শুনে ঘর অনেক সুন্দর আরেকটি গান শুনলাম। তো আমরা যতই শুনছি যেন ততই গানের মাঝে হারিয়ে যাচ্ছে। তো আমাদের যে যন্ত্রে সহযোগিতা করছেন আমরা আরেকটু পরিচয় করে দিতে চাই। কিবোর্ডে আমাদের রয়েছে প্রিয় আমার ভাগ্নে হয় বিধান রায়, এবং পাশাপাশি বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত দোতরা বাদক শ্রদ্ধা কাকু অবিনাশ চন্দ্র রায়। তিনি উত্তরবঙ্গের মোটামুটি সিনিয়র এবং জনপ্রিয় একজন সিনিয়র বাদক, দোতরা বাদক। তো তবলে আছে আমার একটা ভাই শুভ রায়, শ্রদ্ধেয় একজন তো আছে, শ্রদ্ধেয় শিক্ষিকা দিদি ভাই, তো তাকে অনেক ধন্যবাদ জানাই। তো আমরা গান শুনছি রাজু সরকারের। তো বন্ধুরা, আমরা যারা সব সময় বাস্তবতাকে চিন্তা ভাবনা করি, যেমন আমরা 20 বছর আগে এখন 20 বছর পর যে একটা পার্থক্য করতে চাই। কিরকম পার্থক্য? আগের মানুষরা বলে আগে মানুষের ধৈর্য শক্তি অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে। তা এই কমে যাওয়ার কারণ তা কি মনে হয় আপনাদের কাছে? আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি, এবং রাজু সরকারের গান কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি। তো আমরা আমাদের যেহেতু শ্রদ্ধেয় শিক্ষিকা রয়েছেন, আমরা তার কাছে একটু প্রশ্ন রাখি, জানতে চাই যে তিনি মানুষের যে মানসিকতা এখন ধৈর্য কমে যাচ্ছে কেন, মানুষের রাগ বৃদ্ধি পাচ্ছে কেন, মানুষের আগে ধৈর্য ছিল, ক্ষমার আদর্শ ছিল, এখন মানুষের রাগ বৃদ্ধি হচ্ছে কেন? আমরা দিদির কাছে একটু জানতে চাই। তুমি একটা অনেক বড় প্রশ্ন করেছো। হ্যাঁ, কেন রাগ আর ধৈর্য? এটি আসলে ম্যান টু ম্যান ভেরি করছে। সেটি হচ্ছে আগে যেমন আমরা যখন মানুষ হয়েছি, আমরা বাবা মার অনুগত ছিলাম, যার কারণে এই যে অনুকরণ প্রিয়, শিক্ষককে অনুকরণ, বাবা মাকে অনুকরণ, প্রতিবেশীকে অনুকরণ, যারা সমাজে অনুকরণীয় ছিল তাদেরকে অনুকরণ করে চলতাম। শ্রদ্ধাবোধ ছিল, আর শ্রদ্ধা থেকে যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে ধৈর্য। আমরা দেখি যে যার প্রতি শ্রদ্ধা থাকে সেখানে ধৈর্য আসে। আর বর্তমান সেটি হচ্ছে আমরা আসলে একটু মডার্ন যুগে মানে সবাই প্রবেশ দিচ্ছি,
আমাদের ছেলে মেয়েরা তারা মোবাইলে আসক্ত হওয়ার কারণে বাবা মা আত্মীয় স্বজন কিংবা শিক্ষকদের প্রতি তাদের এই কারণে ধৈর্য কমে যাচ্ছে। তারা মনে করতেছে যে তাদের কথার চেয়ে আমরা মোবাইলে হয়তো ইউটিউব দেখে গুগলে গিয়ে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু করতে পারি। আমার মনে হচ্ছে এটি আমার ব্যক্তিগত মত, অন্য কারোর সঙ্গে সেটি নাও হতে পারে, এটি আমার ব্যক্তিগত মত। ধন্যবাদ তোমার। অনেক ধন্যবাদ দিদিকে। তো আসলে দিন দিন আমরা যেভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের এই পরিবর্তনটা আসলে আমরা ভালোর দিকে পরিবর্তন হতে চাই। আমরা ধৈর্য ধারণ করব, আমরা মানুষকে ভালোবাসবো। আর মানুষকে ভালোবাসতে গেলে আমাদের কোনো না কোনো জায়গা থেকে শিক্ষা লাভ করতে হয়। তো সেই জায়গা থেকে আমি বলছি, আপনারা সবাই সংস্কৃতি চর্চা করুন, গানের মধ্যে থাকুন, সুরের মধ্যে থাকুন, ছন্দের মধ্যে থাকুন। তাহলে দেখবেন আমরা এই ক্রোধ, রাগ যে এটা শত্রু আমাদের, আমরা জয় করতে পারবো। তাহলে আমরা একে অপরকে ভালোবাসতে পারবো এবং একে অপরকে শ্রদ্ধা করতে পারবো। তাহলে আমাদের ভিতর থেকে ক্ষুণ্ণ মানসিকতা, খারাপ মানসিকতা দূর হয়ে যাবে। আমরা অল মিউজিক টিভির মাধ্যমে সবার কাছে এটাই প্রার্থনা করি। তো আমরা পরের গানে যাব রাজু সরকারের কাছে। তো আমরা দুইটি কমেন্ট পড়ে নিচ্ছি। প্রদীপ রায় যুক্ত ছিল, এখনো আছে, লিখেছে, অনেক সুন্দর হচ্ছে। আসাদুল হাবিব দুলু সে আমার বন্ধু, সে বান্দরবানে থাকে, সে বিডিআর চাকরি করে। তো লিখছে, অনেক ধন্যবাদ, এগিয়ে যাও বন্ধু, দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক শুভকামনা বন্ধু, তোমরা যেখানেই থাকো ভালো থাকো। তো আমরা সবাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে চাই এবং সঙ্গীতের মধ্যে থাকতে চাই, সুরের মধ্যে থাকতে চাই, সংস্কৃতির মধ্যে থাকতে চাই। এই জন্য আমরা ভালো একে অপরকে ভালোবাসতে চাই। তো যারা লাইভে যুক্ত ছিলেন এবং এখনো আছেন, আমরা আশা করি শেষ পর্যন্ত থাকবেন। একটু আকাশ খারাপ, তারপর আমরা পরের গানে যাব। আচ্ছা, আমরা পরের গানে যাব এবং শেষ গল্প আরেকটি প্রশ্ন ছিল আমার রাজু সরকার আছে, সেই প্রশ্ন আমরা গানের পরেই যাব। অনেক ধন্যবাদ। এখন যে গানটি করবো আমার লেখা এবং আমার শুরু করা, এই গানটি আসলে অনেকে গায়, আপনারা অনেকে শুনেছেন এর আগে, তো আশা করি ভালো লাগবে। ও আমার হেলায় হেলায় দিন যে গেল, হেলায় হেলায় দিন যে গেল গো, ওই আমার হেলায় হেলায় দিন যে গেল, করলাম না ভজন সাধন, গুরু তোমার চরণ ধরব নাকি ধরব আচরণ। হেলায় হেলায় দিন যে গেল, হেলায় হেলায় দিন যে গেল, করলাম না ভজন সাধন, গুরু তোমার চরণ ধরব নাকি ধরব আচরণ। গুরু তোমার চরণ ধরব নাকি ধরব আচরণ। ভগবানের কান কানে গুরু সখা, সখা তোমার নিরঞ্জন, গুরু তোমার দাস হইয়া রাঙাবো তোমার চরণ, দয়া করে অভাগানে
ধরবো নাকি ধরবো আচরণ। হিন্দু জাতি ভজে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মুসলমানে ভজে গুরু মুহাম্মদ পয়গম্বর। হিন্দু জাতি ভজে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মুসলমানে ভজে গুরু মুহাম্মদ পয়গম্বর। তাই দাদু সরকার বিনয় করে, দাদু সরকার বিনয় করে, দাও গো গুরু অনশন, গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ। গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ। হেলায় হেলায় দিন যে গেল, হেলায় হেলায় দিন যে গেল, করলাম না ভজন সাধন। গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ। গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ। গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ। গুরু তোমার চরণ ধরবো নাকি ধরবো আচরণ, এই গানটিও কিন্তু রাজু সরকারের লেখা আমার যতদূর জানা। তো সে বহুমুখী প্রতিভার অধিকারী। তো আমরা সে যে বহুমুখী প্রতিভার অধিকারী, সব সব জায়গায় সে পদচারণা দেওয়ার চেষ্টা করে। আমরা তার কাছে জানতে চাবো, সবারই কোনো না কোনো শিক্ষাগুরু থাকে। এখন সে একজন শিক্ষক, অনেককে গান শেখায়, অনেক তার হাতে তৈরি হচ্ছে। তো আমরা তার কাছে শুনবো তার যে শিক্ষা, গানের যে শিক্ষা, সেই শিক্ষাটা কিভাবে হলো, তার শিক্ষা গুরু আমরা জানতে চাচ্ছি, এখানে স্মরণ করতে চাচ্ছি তার শিক্ষাগুরুকে। আসলে খুব শর্টকাটে বলবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কখন জানি কারেন্ট চলে যায়। আমি ভাওয়াইয়া গানে বলা চলে একেবারেই নতুন। মানে আমি হচ্ছে প্রথম থেকেই রবীন্দ্র নজরুল করতাম, সেটা অনেকেই জানে, তুমিও জানো। তো আমার প্রথম গুরু ছিল ইনাম স্যার, ওনার বাসা তিস্তা। আসলে গুরু তো অনেকেই, সবার নাম বলতে গেলে দেরি হয়ে যাবে। আমি বলছি ইনাম স্যার, তারপরে হচ্ছে মঞ্চু স্যার, আমাদের হচ্ছে শ্রদ্ধেয় রফিক ভাই, তার সঙ্গেও যদিও ফ্রেন্ডের মতো হয়তো বসা হয়েছিল, শেখা হয়েছিল কিছু। আর সঙ্গীত জগতে যদি আমি যতদূর জানি যে এক লাইন শিখলেও আসলে সে গুরু। এবং বিশেষ করে তমালকান্তি লাহিড়ী, আমি তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতাম রঙ্গ শিল্পকলায়। শ্যামল কাকু, তপু কাকু, বাঁকা স্যার, চন্দন স্যার, যার কথা না বললেই নয়, আমার শ্রদ্ধেয় ওস্তাদ। তো আমি মূলত ভাওয়াইয়া গানে আসলাম এই 2 বছর হবে। আমি এর আগে রবীন্দ্র নজরুল চর্চা করতাম, এখনো আমি রবীন্দ্র নজরুল গাই, ভাওয়াইয়াটা ভালো লাগে। আমরা তার কাছ থেকে এত গুণী গুরু সঙ্গীত শিক্ষকদের আমরা স্মরণ করার চেষ্টা করলাম। তার যে হাতে ঘড়ি যাদের কাছে হয়েছে সঙ্গীত শিক্ষার, এবং যার কাছে তিনি শিক্ষা নিয়েছেন সঙ্গীতের, তাদেরকে আজকের এই লাইভ অনুষ্ঠানে স্মরণ করার একটু চেষ্টা করলাম। আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আপনাদের মাধ্যমে এইরকম অনেক প্রতিভা তৈরি হয় এবং তাদের যে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পায় এবং তৈরি হয়, আমরা এই জন্য আপনাদেরকে শ্রদ্ধা জানাই। তো আমরা আকাশ খারাপ এবং লাইভটি বিদ্যুতের কারণে আমরা হয়তো বেশিক্ষণ চালাতে পারবো না, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তাই তো আমরা শেষ গান শুনবো রাজুর কাছে, এবং তার আগে আমি সবার আজকে এই লাইভ চলাকালীন যারা সহযোগিতা করলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও প্রথম থেকে যাই। আমাদের শ্রদ্ধেয় কাকু অবিনাশ চন্দ্র রায়, বিশিষ্ট দোতরা বাদক, উত্তরবঙ্গের একদম সিনিয়র, যাকে আমরা বলি সবাই মানে। আমাদের উদীয়মান কিবোর্ড বাদক বিধান রায়,
সে মোটামুটি খুব ভালো বাজায় এবং বর্তমানে সে জনপ্রিয়তা শীর্ষে যাওয়ার চেষ্টা করছে এবং বলা যায় চলেই গেছে। পাশাপাশি ব্যাট বাদক, লাল বাদক, তবল বাদক, আরও কি কি যন্ত্র আছে সে বাজাতে পারে। আমাদের নতুন প্রতিভা এবং এবং অনেক একটা পর্যায়ে যাওয়ার তৈরি হয়ে গেছে সে। শুভ রায়, প্রিয় ভাই। এবং এতক্ষণ ক্যামেরার পিছনে যিনি ছিলেন আমার কৃষ্ণ দাদা, তাকেও ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে এই লাইভটি দেখানোর চেষ্টা করলেন এবং সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সবচেয়ে আমাদের আজকের যে মধ্যমণি রাজু সরকার আজকে সঙ্গীত পরিবেশন করলো অনেক সুন্দর, এবং তার মাধ্যমে আমরা তার কাছে কথা শুনলাম, গল্প শুনলাম। এরকম প্রতি মাসে আমরা আগামী মাসেও কোনো না আপনাদের সাথে যোগাযোগ করে কাউকে হয়তো আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। অল মিউজিক টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং পাশে থাকবেন, এই শুভকামনায়, এই আশায় আজকের এই লাইভ আমার কথা শেষ করছি। আমি এতক্ষণ ছিলাম অনন্ত কুমার রায়। উপস্থাপনায় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমরা শেষ গান রাজু সরকারের গানটি শুনেই আমরা এই সন্ধ্যে বিদায় নেব। এ পর্যন্ত আমরা আমাদের সামনের লাইভ আসার সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শেষ গান গাওয়ার আগে আসলে যেমন আমি আমার খুব কাছের দুজন স্টুডেন্টের কথা বললাম, এখানে আরো দুজন আছে, ওদের কথা বলা হয়নি। হয়তো বা দেখা যাবে যে মন খারাপ করবে। বলো। এই যে আমাদের শুভ এবং পিছনে একজন আছেন মোবাইলে, শেখর। ওরা আসলে খুব কাছের, ওরা আমি ডাকলেই সাথে সাথে চলে আসে। আমার শেখরকে দেখাতে পারিনি, তবে শুভ আছে আমাদের সাথে। আমরা হয়তো শেখর ভাইকে অবশ্যই দেখাবো আর তাদের জন্য অনেক শুভকামনা রইল অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি এখন যে গানটি করব, আমার লেখা এই গানটি আমার শুরু করা। এই গানের আসলে বলা চলে যে এই গানটি আমি অনন্ত দ্বারা রেকর্ডিং করেছিলাম, মায়ের গান। তো আমি আমার ওই গানটি গাওয়ার চেষ্টা করতেছি। খুব প্রিয় একটি গান আমার, মায়ের গান। যারা মাকে ভালোবাসে তাদের জন্য এই গানটি অত্যন্ত খুব প্রিয় একটি গান হবে আশা করি। মা গো আমার নয়ন মনি, মায়া আমার জগৎ জননী, মা গো তুমি সবার সেরা, ক্ষমা সুন্দর মায়ের মতো ত্রিভুবনে হয় না পূজন। মা গো আমার নয়ন মনি, মায়া আমার জগৎ জননী, মা গো আমার নয়ন মনি, মায়া আমার জগৎ জননী, মা গো তুমি সবার সেরা, ক্ষমা সুন্দর তোমার মতো ত্রিভুবন কেউ নয় আপন, মায়ের মতো ত্রিভুবন হয় না আপন। তোমার ছোঁয়ায় আমি যে মা থাকি পরম সুখে। খুব আদরে মা গো আমার আগলে রাখো বুকে, তোমার ছোঁয়ায় আমি যে মা থাকি পরম সুখে। আমার কোনো বিপদ হলে বিধির কাছে হাত তুলে, আমার
হয় না আপনজন। মায়ের মতো কি বলবো, হয় না আপনজন। মাগো তুমি দয়াময়ী, উদার তোমার বুক, উজাড় করে দাও গো শুধু, নাও না কোনো সুখ। মাগো তুমি দয়াময়ী, উদার তোমার বুক, উজাড় করে দাও গো শুধু, নাও না কোনো সুখ। মাগো তোমার আঁচল তলে বেহেশতে যে সুখ যে মেলে, মাগো তোমার আঁচল তলে বেহেশতে যে সুখ যে মেলে, সেই ছায়াতে রেখো মাগো আমায় সর্বক্ষণ। তোমার মতো কি বলবো, হয় না আপনজন। মায়ের মতো কি বলবো, হয় না আপনজন। মাগো আমার নয়ন মনি, মায়া আমার জগৎ জননী। মাগো আমার নয়ন মনি, মায়া আমার জগৎ জননী। মাগো তুমি সবার সেরা, ক্ষমা সুন্দর মন। তোমার মতো কি বলবো, হয় না আপনজন। মায়ের মতো কি বলবো, হয় না আপনজন। তোমার মতো কি বলবো, হয় না আপনজন। অনেক ধন্যবাদ আজকে যারা এতক্ষণ লাইভে ছিলেন এবং আজকে শিল্পী যান্ত্রিক সকলকে শ্রদ্ধা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অল মিউজিক টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের লাইভ সমাপ্ত করলাম। সবাই আমাদের সাথে থাকবেন, অল মিউজিক টিভি চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।